প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, 2025 সালের কেমিস্ট্রির যে সাজেশান অলরেডি আমি 3টে ভিডিও দিয়েছি। আজকে আমরা দেখো 2025 সালের কেমিস্ট্রির সাজেশানের ইউনিট 3 ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ রসায়ন এই চ্যাপ্টার এবং এর সঙ্গে আরও দু একটা চ্যাপ্টার আলোচনা করব। ওকে, ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যদি তোমরা পুরো সাজেশনের পিডিএফ একসঙ্গে পারচেস করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে নম্বরটা থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। এখন দেখো, এই যে সাজেশানটা দিয়েছি অ্যাকচুয়ালি কেমিস্ট্রি সাজেশান হয় না, কিন্তু তাহলে এটা সাজেশানটা কি? এটা হচ্ছে দেখো মোস্ট প্রবাবেল যে প্রশ্ন উত্তরগুলো এবছর প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো দেওয়া, মানে এর মধ্যে থেকে আসার চান্সটাই বেশি, এবং প্রশ্নগুলো একটু বেশি দেওয়া আছে যাতে তোমাদের এর বাইরে কিছু যেন না আসে। এই হচ্ছে ব্যাপারটা। প্রথম দেখো, কোষ ধ্রুবক বলতে কী বোঝায় এর একক। দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে মোলার পরিবাহিতা কীভাবে পরিবর্তিত হয়। স্টার দেওয়াগুলো অবশ্যই খেয়াল করবে। আচ্ছা, শর্ট প্রশ্নগুলো আর বলছি না, পাশে স্টার দেখে তোমরা সেই মতো পড়ে নেবে। এখান থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেম কিন্তু আসতে পারে। কীরকম? এই কাপ্পা সমান এল ইন্টু এল বাই এ, এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ কাপ্পা মানে আপেক্ষিক পরিবাহিতা সমান পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক, এই সম্পর্ক দিয়ে তার সঙ্গে মোলার পরিবাহিতা 1000 কাপ্পা বাই এম, এই দিয়ে প্রবলেম তোমার এবছর আসতে পারে। আমি যে প্রবলেম এখানে দিয়েছি তোমরা এই কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করে নাও, এগুলো করলেই এই টাইপের প্রবলেম তোমরা কমন পেয়ে যাবে। এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট দেখো, কোলরাসের সূত্র মারাত্মক ইম্পর্ট্যান্ট এবছর। হ্যাঁ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার মারাত্মক চান্স রয়েছে। কোলরাসের সূত্র এবং কোলরাসের সূত্রের অঙ্ক কীরকম অঙ্ক? এই তিনটে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর NaOH আর NaCl, এই অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা দেওয়া আছে। এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের তুল্যাঙ্ক পরিবাহিতা বের করতে হবে। ওকে, এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হতে পারে, অথবা অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, অথবা এই যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, অথবা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এই যে প্রবলেমগুলো দেওয়া আছে, এই প্রবলেম কিন্তু এবছর আসার তীব্র প্রবণতা রয়েছে। সুতরাং এই প্রবলেমগুলো অবশ্যই ভালো করে স্টাডি করবে। এবার দেখো মোলার আয়নীয় পরিবাহিতা, এগুলো ফ্যারাডের প্রথম সূত্র থেকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা একক। ফ্যারাডের সংখ্যা 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যক, 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন কত চার্জ বহন করে। এখান থেকে কিন্তু শর্ট অঙ্ক আসতে পারে এই ফ্যারাডের সূত্র থেকে। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, যেমন ধরো এই 1 মোল সালফেট বা ফসফেট আয়ন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ কত, অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও NaCl যৌগ দুটির মধ্যে কোনটির গলিত মিশ্রণে 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে 1 মোল ধাতু উৎপন্ন হবে। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, 5 স্টার দেওয়া আছে, বুঝতেই পারছো। এইগুলো করে দেওয়া আছে, তোমরা ভালো করে স্টাডি করে নিও। এরপর দেখো 2.8 গ্রাম N3- আয়নের মোট আধান কত। এই টাইপের প্রবলেমও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। আচ্ছা, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে সেকেন্ডে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। হ্যাঁ, এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, সুতরাং এগুলো তোমরা ভালো করে স্টাডি করো। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবছর পড়তে পারে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, সাংকেতিক প্রকাশ, তড়িৎদ্বার বিক্রিয়া এবং তড়িৎদ্বার বিভব। আর দেখো ইম্পর্টেন্ট এখান থেকে, যেমন এই যে বিভিন্ন ধাতুর প্রমাণ বিজান বিভব দেওয়া রয়েছে, সেখান থেকে তাদের বিজান ক্ষমতার ক্রম, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। নিকেলের স্প্যাচুলা দ্বারা কপার সালফেটের দ্রবণকে আলোড়িত করা যাবে কি যুক্তি সহ উত্তর দাও।
এই বিক্রিয়াগুলোর মধ্যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়, অর্থাৎ তোমার E0 সেল বের করতে হবে, তারপর ডেল্টা G0 দেখাতে হবে নেগেটিভ। যদি নেগেটিভ হয় স্বতঃস্ফূর্ত, আর যদি পজিটিভ হয় অর্থাৎ 0 থেকে বেশি হয় তাহলে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, অর্থাৎ ঘটার সম্ভাবনা থাকবে না। এই টাইপের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো কপার সালফেট দ্রবণকে কোন পাত্রে সংরক্ষিত করা যাবে। এখন দেখো কপার সালফেট দ্রবণ তো, যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের উপরে আছে, হ্যাঁ, তাদের সঙ্গে যদি কপার সালফেট রাখা যায় তাহলে কিন্তু হবে না। যেমন জিঙ্ক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের উপরে আছে, তাই কি করবে, জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করবে। কিন্তু সিলভার কপারের নিচে আছে, তাই কিন্তু তোমার সিলভার পাত্রে রাখলে কপার সালফেট কোনো সমস্যা হবে না। এখানে তাদের মান থেকেও বুঝতে পারবে। জিঙ্কের দেখো বিজান বিভবের মানটা কম আছে, তার মানে জিঙ্কের বিজান ক্ষমতা বেশি কপারের থেকে, কিন্তু সিলভারের বিজান ক্ষমতা অনেক, বিজান বিভবের মানটা বেশি কপারের থেকে, তাই সিলভারের বিজান বিভবটা কম, বিজান ক্ষমতাটা কম। সুতরাং এই প্রবলেমগুলো করবে। একটা গ্যালভানিক কোষের কোষ বিক্রিয়া দেওয়া আছে, তার সাংকেতিক প্রকাশ কী হবে। গ্যালভানিক কোষের ক্যাথোড অ্যানোড আধান কী হবে। নান্স সমীকরণ খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। দেখো এই টাইপের প্রবলেম, অর্থাৎ একটা বিক্রিয়া দেওয়া আছে কোষ বিক্রিয়া, সেখান থেকে বিক্রিয়ায় ডেল্টা G0 সাম্যধ্রুবকের মান বের করা, এই টাইপের প্রবলেম খুব ইম্পর্ট্যান্ট। তারপরে এই যে তোমার E0 সেল, ডেল্টা G0 এবং সাম্যধ্রুবক এগুলো বের করা, এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই টাইপের প্রবলেম আসার তীব্র প্রবণতা রয়েছে, তাই এই টাইপের প্রবলেম আমি যে কটা করেছি এই কটাই তোমরা প্র্যাকটিস করে এর মধ্যেই কমন পেয়ে যাবে। আমি তোমাদের জন্য সব বাছাই করা কিছু প্রবলেম দিয়েছি, এই প্রবলেম করা করলে এর বাইরে আর কিছু থাকবে না, সুতরাং এই প্রবলেম কটাই করে নিও। দেখো এই যে পুরো সাজেশানটা যে করবে তার কিন্তু আর অন্য কোনো টেস্ট পেপার বা অন্য কিছু পড়ার দরকার হবে না। জ্বালানি কোষ বলতে কি বোঝায়, জ্বালানি কোষের সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলো। অপক্ষয়টা একটু দেখে রাখতে পারো, আর যদি মনে করো নাও দেখতে পারো। গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো ভালো করে স্টাডি করে নিও। আর সালের প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, কিন্তু সালের প্রশ্ন কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, ভালো ভালো প্রশ্ন আছে, সেইগুলো প্র্যাকটিস করো। সালের প্রশ্নের যদি তোমাদের কোনো উত্তর না থাকে সেগুলো তোমরা আমাকে কন্ট্যাক্ট করলে সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারবে পিডিএফগুলো। এবার দেখো আলোচনা করছি চ্যাপ্টার 4 ইউনিট 4 কেমিক্যাল কাইনেটিক্স রাসায়নিক গতিবিদ্যা। হ্যাঁ, এখান থেকে 5 নম্বর রয়েছে। প্রথমে যেগুলো দেখো খুব ইম্পর্টেন্ট, গড় বিক্রিয়ার এবং তাৎক্ষণিক বিক্রিয়ার কাকে বলে এবং এর পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো দেওয়া আছে এই বিভিন্ন বিক্রিয়াহারের প্রকাশ কীভাবে প্রকাশ করবে এবং তাদের যে হার ধ্রুবক তাদের মধ্যে সম্পর্ক। বিক্রিয়াহার সমীকরণ বলতে কি বোঝায়, হার ধ্রুবকের একক নির্ণয়, শূন্যক্রম কোনো বিক্রিয়ার ক্রম শূন্য হতে পারে কি না, ক্রম এবং আণবিকতা থেকে ছোটোখাটো প্রবলেম কিন্তু ইম্পর্ট্যান্ট। ক্রম নির্ণয়, এখান থেকে দেখো বিভিন্ন রকম প্রবলেম আছে ক্রম নির্ণয় থেকে। তারপরে হচ্ছে তোমার এই হার সমীকরণ নির্ণয় করা, বিক্রিয়ার সামগ্রিক ক্রম এবং প্রতিটি ধাপের আণবিকতা কত হবে। প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
প্রথম ক্রম বিক্রিয়ার লেখচিত্র। শূন্যক্রম বিক্রিয়া বলতে কী বোঝায়? এরকম একটা বিক্রিয়া উদাহরণ দেওয়া এবং শূন্যক্রম বিক্রিয়া হার সমীকরণের সমাকলিত রূপ প্রতিষ্ঠা করা। প্রথম ক্রম বিক্রিয়ার গতিসূত্র থেকে শুরু করে দেখা যায় প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল বিক্রিয়কের প্রারম্ভিক গ্রাহ্যের উপর নির্ভরশীল নয়। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বা অর্ধজীবনকাল কাকে বলে এবং শূন্যক্রম বিক্রিয়া অর্ধায়ু প্রারম্ভিক পরিমাণের উপর নির্ভর করে সেটা দেখানো। এটাও ভালো প্রশ্ন। অর্ধায়ু থেকে কিন্তু এবছর আসার চান্স রয়েছে। এবার শূন্যক্রম বিক্রিয়ার দেখো এই তিনটে লেখচিত্র করবে। কার্যকরী সংঘর্ষ, শোষণ শক্তি, এগুলো একটু দেখে রেখো। বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সকল আণবিক সংঘর্ষই কেন কার্যকরী সংঘর্ষে রূপান্তরিত হয় না? খুব ভালো প্রশ্ন। আরএনএসের সমীকরণটা ভালো করে করবে। আরএনএসের সমীকরণ থেকে এই লেখচিত্র দুটো। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধায়ুর মানের কেমন পরিবর্তন হয়? দুটো ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান থেকে, হ্যাঁ, হার ধ্রুবকের মান দেওয়া আছে এবং অর্ধায়ুর মান দেওয়া আছে, এই দিয়ে প্রবলেম। সক্রিয়করণ শক্তি এবং হার ধ্রুবকের মধ্যে সম্পর্ক। অনুঘটকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ কীভাবে প্রভাবিত হয়? এটাও খুব ভালো প্রশ্ন। এখান থেকে দেখো ম্যাথামেটিক্যাল প্রবলেম খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে দুটো ভিন্ন উষ্ণতায় যদি হার ধ্রুবক দেওয়া থাকে সেখান থেকে সক্রিয়করণ শক্তি বের করা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এবছর এই টাইপের প্রবলেম কিন্তু আসতে পারে। আচ্ছা, এছাড়া দেখো তোমার এমনিতে তো প্রথম ক্রম বিক্রিয়ার থেকে তো অঙ্ক থাকেই, সেই টাইপের অঙ্কও রয়েছে এখানে। এগুলো দেখো খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, সুতরাং এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। এগুলোই প্র্যাকটিস করলে তোমার এই টাইপের সবই কমন পেয়ে যাবে। অঙ্কগুলো দেখো যদিও করা আছে, কিন্তু তোমরা কিন্তু এই অঙ্কগুলো বাড়িতে নিজে থেকে প্র্যাকটিস করবে। অঙ্কের প্রশ্নগুলো টুকে নিয়ে একবার ভালো করে দেখে নাও, তারপরে কিন্তু বাড়িতে নিজে প্র্যাকটিস করবে। নাহলে কিন্তু দেখলে মনে হয় সহজ, কিন্তু পরীক্ষা খাতায় না হলে কিন্তু করতে পারবে না। আর দেখো তোমার মোটামুটি 15 থেকে 23 সাল পর্যন্ত কোশ্চেন অ্যান্সারগুলো, যে সালের প্রশ্নগুলো, সেগুলো যতটা পারবে করে ফেলবে। এবার দেখো চ্যাপ্টার 5 পৃষ্ঠতলীয় রসায়ন। এখান থেকে 4 মার্কস পড়েছে, একটা এমসিকিউ, একটা অতি সংক্ষিপ্ত আর একটা সংক্ষিপ্ত। প্রথমে দেখো বিচূর্ণ অবস্থায় কঠিন অধিশোষকের কার্যকারিতা বৃদ্ধি পায় কেন? খুব ভালো প্রশ্ন। এটা খুব ইম্পর্টেন্ট, এবছর এখান থেকে প্রশ্ন খুব আসার প্রবণতা রয়েছে। অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের মুক্ত শক্তি, এনট্রপি এবং এনথ্যালপির পরিবর্তন কেমন হয়? খুব ভালো প্রশ্ন। এখানে দেখো কিছু কিছু প্রশ্ন রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু যারা পুরো ফুল মার্কস পেতে চায় তাদের জন্য কিন্তু এগুলো একটু আধটু করে রাখা দরকার। কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে সংঘটিত বিক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো। এর মধ্যে কোনটি হার নির্ণায়ক ধাপ? দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী কলয়েড, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা খুব ইম্পর্টেন্ট এবং তাদের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট। দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষীর মধ্যে কোনটা বেশি স্থায়ী এবং কেন? ওকে, আর এদের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। সংযোজিত কলয়েড বলতে কী বোঝায়? মাইসেল, খুব ইম্পর্টেন্ট। মাইসেল থেকে দেখো গত বছর একটা প্রশ্ন পড়েছিল সিএমসি, ওই জন্য এবছর মাইসেলটা অতটা ইম্পর্টেন্স দিইনি। সাবানের উদাহরণ
এবং ধ্রুবীয় অধ্রুবীয় অংশ চিহ্নিত করো। পৃষ্ঠতল সক্রিয় বা সারফেক্ট্যান্ট কাকে বলে? ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগের নাম লেখো। টিন্ডাল প্রভাবটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট রয়েছে, এবং টিন্ডাল প্রভাবের সাহায্যে কী হবে, কলয়েডীয় দ্রবণ এবং প্রকৃত দ্রবণ ডিফারেন্স করা যায়, সেই টাইপের প্রবলেম। পেপটাইজেশন কাকে বলে? তড়িৎ সঞ্চালন বা ইলেকট্রোফোরেসিস কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস। এই যে তোমার ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস অর্থাৎ একটা সল তড়িৎ ক্ষেত্রে কোন তড়িৎদ্বার দিয়ে গমন করবে, এই টাইপের প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম। আর এই যে দেখো আর্সেনাল সালফাইড As2S3 সলের জন্য, তঞ্চলের জন্য কোনগুলো বেশি কার্যকরী? হ্যাঁ, এই টাইপের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ফেরিক হাইড্রোক্সাইড, এই প্রবলেম কিন্তু এবছর একটা আসতে পারে। দাড়ি কাটার সময় কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য ফটকিরি ব্যবহার করা হয় কেন? নদী সমুদ্র সংযোগস্থলে বদ্বীপ গঠিত হয় কেন? এগুলো খুব ভালো প্রশ্ন। সল্টিং আউট কি? তারপরে সংরক্ষক কয়লা কাকে বলে? সিলভার জলে সিলভার সলে জিলেটিন যোগ করলে কী ঘটবে? স্বর্ণ সংখ্যা খুব ইম্পর্টেন্ট। স্বর্ণ সংখ্যা বলতে কী বোঝায়? স্টার্চের স্বর্ণ সংখ্যা 20। আর এখানে তিনটে দেখো সংরক্ষক কলয়েড রয়েছে, স্টার্চ, জিলেটিন, হিমোগ্লোবিন। এদের স্বর্ণ সংখ্যার মান দেওয়া আছে, সেখান থেকে তাদের সংরক্ষণ ক্ষমতার ঊর্ধ্বক্রম। ন্যানোস্কেল পদার্থ, ন্যানো গোল্ড আর গোল্ডের মধ্যে পার্থক্য। এবার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে, তাহলে আজকের আমরা ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। যদি সাজেশানটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি দেখো তোমাদের পিডিএফ আকারে তোমরা পেতে চাও পুরো সাজেশানটা, অবশ্যই তোমরা কিছু সামান্য পে করলে এটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যেতে পারবে। ওকে, তাহলে ভিডিওটা এখানে রাখছি। ওকে, বেস্ট অফ লাক।